বিশ্বকাপের এসব বিষয় নিয়ে কথা বলতে স্টুডিওতে আমার সঙ্গে আছেন নিয়ন মুহাইমিন এবং ফাহিম ইসলাম। মালিয়া, সবসময় তো আপনি উপস্থাপনা করেন, আমরা কথা বলি। আজকে আমি না হয় কথা বলতে চাই, আপনাদের সঙ্গে আসলে কথা বলি বিষয়গুলো নিয়ে, যেহেতু আপনারা দুজন ব্রাজিল আর্জেন্টিনার জার্সি পরে আছেন। মানে বাংলাদেশের ফুটবল, বিশ্বকাপ ফুটবল বলতে আসলে এই দুটো দলকে আমরা বুঝি। বাকি যে কয়েকটা দলের মধ্যে একটা আমি হয়তো বা পড়েছি, আর বেশ কিছু আছে, বাট সেগুলো নিয়ে আসলে খুব বেশি আলোচনা হয় না। জার্মানি, ইতালির ইয়া দেখা যায়, স্পেনের এই কয়েকটা দলই আসলে খুব বেশি আলোচনায় থাকে না। ইদানিং ফ্রান্সও থাকে, মূলত কিলিয়ান এমবাপ্পের পর থেকে আসলে ফ্রান্সকে নিয়ে একটু টুকটাক আলোচনা হয়। মূলত আলোচনাটা যে কারণে আসলে আপনাকে দিয়ে করতে চাই, বাংলাদেশের ক্রিকেটে না আবাহনীকে নিয়ে একটা খুব বাজে রকমের প্রবাদ আছে। সেটা হচ্ছে আবাহনী অনেক ঐতিহ্যবাহী একটা দল, কিন্তু গত 13-14 বছরে আবাহনী বারবার সরকার দলীয় সুবিধা নিতে নিতে এমন একটা অবস্থায় দাঁড়িয়েছে যে এখন কেউ কিছু করতে গেলেই, ধরেন এখন একটা ক্লাব ভালো করতেছে, সবাই তখন বলে দেখো আবাহনী হয়ে যায় না। আপনার ইশারা কোন দিকে যাচ্ছে আমি হ্যাঁ, বুঝতে পারছি। আর্জেন্টিনাকে দেখে না সবাই আলোচনাগুলো এখন করছে, মানে যেভাবে আর্জেন্টিনা বেশি বেশি সুবিধা নিচ্ছে ফিফার কাছ থেকে, সবাই না কয়েকদিন পরে বলতে থাকে যে আর্জেন্টিনা হয়ে যায় না। আসলে নিতে হয় না, আর্জেন্টিনা এমন একটা দল যাকে নিয়ে কথা হবেই। তা আসলে না সেভাবে বলবেন কেন? মেসির লাল কার্ডের ইস্যুটা না হয় বাদই দিলাম, মানে এটা নিয়ে অনেক কথা বলে ফেলেছি আমরা। মানে সবাই এখন এমন ভাবে বলছে মনে হয় আমরা মেসির একেবারে ব্যক্তিগত শত্রুতে পরিণত হয়েছি। সেরকম তো কিছু নয়, আমরা আসলে ফ্যাক্টগুলো বলছিলাম। না, আমি আপনাকে জাস্ট একটা উদাহরণ দেই। এই বিশ্বকাপে কোনো দল একটা না দুটো ম্যাচ এক ভেন্যুতে খেলছে না, সবাই ট্রাভেল করছে। মানে ইরান এমন একটা দল যে পার ডে দুবার করে ট্রাভেল করছে, সেখানে আর্জেন্টিনা পরপর দুটো ম্যাচ এবার ডালাসে খেলবে, চুপচাপ আসন গেড়ে বসে আছে, পুরো টাইম ডালাসে থাকবে, ফ্রি থাকবে, রিল্যাক্সে থাকবে, দুটো ম্যাচ খেলবে। ক্রিকেটে আমরা ইন্ডিয়াকে নিয়ে অনেক আলোচনা করি, দাদাগিরির কথা বলি, এখানে কিন্তু কেউ কিছু বলে না। মেসিকে সুবিধা দিলে তো গত দুটো বিশ্বকাপও মেসি জিততো না, ওটা 2014 পরে মনে হয় ফিফার টনক নড়েছে, ফাইনাল পর্যন্ত নিয়ে গেলেও হয় না, একটু সুবিধা দিতে হয়। কিন্তু আমাদের তথ্য যেটা বলছে যে যুক্তরাষ্ট্র মানেই কিন্তু একটু আর্জেন্টিনার পেছনে লাগার অভ্যাস আছে, যেটা 94 সাল থেকে ম্যারাডোনাকে বলা হয়েছিল যে সে ম্যারাডোনার ইস্যুটা আসলে খুব বেশি সেকেলে হয়ে গেছে, কারণ ম্যারাডোনা নিজে স্বীকার করেছেন তিনি কোকেন নিতেন। এই কথাগুলো এখন বারবার আর্জেন্টিনারা বলে আসলে মেসিকে নিয়ে যে আরেকটা জিনিস উঠছে যে মেসি মুখে হাত দিয়ে কথা বলার জন্য সে একটা লাল কার্ড প্রাপ্য ছিল, কিন্তু ফিফার নিয়ম অনুযায়ী কিন্তু মুখে হাত দিয়ে প্রতিপক্ষের সাথে কথা বললে লাল কার্ড পাবে, কিন্তু মেসি কিন্তু তার দলের ব্রাজিলকে নিয়ে একটু কথা বলে আসি। মানে 7 আপ নিয়ে তো মনে হয় আর্জেন্টিনার প্লেয়াররা আর্জেন্টিনারই অর্জন। হ্যাঁ, আমি আপনাকে জিজ্ঞেস করলাম মানে আপনাদের কেমন লাগে মানে আর্জেন্টিনার মুখ থেকে যখন 7 আপ শুনি? আসলে আর্জেন্টিনার মুখ থেকে যখন 7 আপ শব্দটা শুনি, আসলে তখন মনে হয় যে আসলে ওরা যেভাবে বিহেভ করে বা ওরা যেভাবে আমাদেরকে পোক করে, মনে হয় যে এটা তাদেরই অর্জন। কিন্তু আসলে অন্য সময় যদি আমরা বলি, আসলে এই অর্জনটা কিন্তু জার্মানির। কিন্তু আসলে ওই যে আর্জেন্টাইন ফ্যানদের একটা সমস্যা আছে, অন্যের অর্জন নিয়ে লাফালাফি বেশি করে। যেমন আমরা 7 আপ যেটা বলছে, ব্রাজিলরাও তো আবার 3 পিস নতুন একটা ওই যে মানে 7 আপের কিছু তো একটা বলতে হবে এখন ভাই, এই তর্ক করতে হলে তো টিকে থাকতে হবে। আমার কাছে সেটা মনে হয়। আমি আসলে কোনো দলের পক্ষে যাচ্ছি না, কিন্তু খোঁচাখুচি বাদ দিয়ে যদি জিজ্ঞেস করি, হাইতির সঙ্গে ম্যাচটা দেখে মানে কি মনে হয়, ব্রাজিল ছন্দে ফিরলো নাকি প্রফেসর ভুল করছেন এখনো? আমার মনে হচ্ছে যে ফার্স্ট হাফ দেখে আমার মনে হতে পারে যে ব্রাজিল তার যে রিদমটা, সেই রিদমটাতে ফিরলো, কিন্তু সেকেন্ড হাফে কিন্তু আবার আমার খুব একটা ম্যাচটা ভালো লাগেনি। কারণ সেকেন্ড হাফে যদি আমি একটু যদি আপনার পরিসংখ্যান নিয়ে একটু কথা বলতে চাই, সেকেন্ড হাফে কিন্তু ব্রাজিল একটা অন টার্গেট শট নিতে পারেনি। সেখানে আসলে বরং হাইতি কিন্তু 3টা অন টার্গেট শট নেয়। সেখানে আসলে ব্রাজিলের দুশ্চিন্তার কারণ আপনার যে ক্রিয়েটিভ মিডফিল্ডটা আসলে ফার্স্ট হাফে আমরা দেখেছি, সেটা সেকেন্ড হাফে আসলে দেখা যায়নি পুরো দলের ক্ষেত্রে। পাকেতা আসলে মিলছে না, পাকেতার থেকে আমরা ভালো পারফর্ম এক্সপেক্ট করেছি, সেটা পেয়েছি। পাকেতা যে তার একটা যে ক্রিয়েটিভ একটা ভিনিসিয়াসকে যে বলটা বাড়িয়ে দিয়েছে, থ্রো পাসটা দিয়েছে সেটা কিন্তু সেটা পরে গোল হয়েছে এবং ভিনির এটা সেকেন্ড গোল। কিন্তু আসলে ক্যাসিমিরো আসলে যাচ্ছে না এই টিম। আমার পার্সোনালি মনে হয় যে ক্যাসিমিরো এই টিমের সাথে, সে যত বড়ই কার্লো আনচেলত্তির প্রিয় ছাত্র হোক না কেন, কিন্তু ক্যাসিমিরো আসলে তাকে আসলে বসিয়ে অন্য প্লেয়ারকে বাজিয়ে দেখা উচিত, যেমন দানিলো সান্তোসকে আসলে বাজিয়ে দেখা উচিত, সে আসলে কেমনটা করে। যেহেতু আসলে এই বাকি একটা ম্যাচ আছে গ্রুপ পর্বের, সেই ম্যাচটা আসলে ব্রাজিলের জন্য আসলে আমরা শুরু থেকে বলে আসছি যে কার্লো আনচেলত্তি আসলে এই দলটাকে যে স্টেবল দল হিসেবে দাঁড় করাবে, সেই সময়টা পাচ্ছে না। আসলে সেই সময়টা সে পায়নি, সে পাচ্ছে না। সময়টাতে স্ক্যালোনি পেয়েছি, স্ক্যালোনি দুর্দান্তভাবে টিমটাকে গুছিয়েছে, আলজেরিয়ার সঙ্গে আমরা সেটা দেখলাম।
অস্ট্রিয়ার সঙ্গে এখন শুনতেছি আবার অনেকগুলো পরিবর্তন, মানে কেন? অস্ট্রিয়ার ক্ষেত্রে যেটা প্রবলেম হবে যে অস্ট্রিয়া কিন্তু অনেক হাই প্রেসিং ফুটবল খেলে। হ্যাঁ। ওদের যে কোচ সে ফাদার অফ গেগেন প্রেসিং নামে পরিচিত। তো যেটা হবে যে যেটা আমি একজন আর্জেন্টিনার সমর্থক হিসেবে বলছি, যখন আর্জেন্টিনা দুইটা ব্যাক, রাইট ব্যাক আর লেফট ব্যাক সামনে আগানোর চেষ্টা করবে, তখন পিছনে একটা জায়গা খালি হবে। আর ওদের যে দুর্দান্ত প্রেসিং, ওরা ওই সুযোগ নিয়ে হয়তো কয়েকটা স্কোর করে দিতে পারে। তো এটা আর্জেন্টিনার একটা মানে দুর্বলতা। ডিফেন্স লাইনটাকে খুব একটা মানে হ্যাঁ, আপনার ডিফেন্স লাইনে আপনি খুশি না? আমি একটু অ্যাড করতে চাই যে অস্ট্রিয়ার ক্ষেত্রে আসলে আর্জেন্টিনার যে দিকটা আসলে বেশি নজর দিতে হবে। মলিনা কিন্তু আসলে নেই, মলিনা যেহেতু আসলে ইনজুরিতে পড়েছে, সেখানে আসলে সাবিৎজার যে অস্ট্রিয়ার তিনি রয়েছেন, তিনি কিন্তু আসলে লেফট উইং দিয়ে কিন্তু আসলে আক্রমণটা শোনাবেন, যেখানে আসলে অভিজ্ঞ মলিনা নেই, সেখানে আসলে স্কলনি একটা মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়াবে এই ম্যাচটা। দেখা যাক আসলে যদি আর্জেন্টিনা অবশ্যই ফেভারিট তকমা নিয়ে নামবে, কিন্তু অস্ট্রিয়া কিন্তু ইউরোপের পাওয়ার হাউস, তাদেরকে আসলে আপনি ফেলে দিতে পারবেন না। এখন শুনতে পারলাম যে স্পেনের একাদশ ইতিমধ্যে ঘোষণা হয়ে গেছে, তো এটা নিয়ে যদি কিছু। স্পেনের একাদশে দেখলাম বেশ অনেকগুলো পরিবর্তন। নিকো উইলিয়ামস নেই, লামিন ইয়ামালকে নিয়ে আসা হয়েছে। আসলে ডি লা ফুয়েন্তের আর কোনো উপায় নেই, দেয়ালে পিঠ থেকে গেছে। একটা ম্যাচ ড্র করে আসলে যে দলটাকে বিশ্বকাপের কন্টেন্ডার ধরা হচ্ছে, তারা এখন প্রথম রাউন্ড থেকে বাদ হয়ে যাবে কিনা সেই আলোচনাও শুরু হয়ে গেছে। বাদ হয়ে যাওয়ার কি আসলে কোনো চান্স আছে? এটা মনে হয় ফাইন খুব ভালো করে বলতে পারবে, আসলে এতক্ষণ এটা নিয়ে রিসার্চ করছিল পর্তুগালের সাপোর্টার। তো আসলে স্পেনের, আমরা জানি যে স্পেন হট ফেভারিট হয়ে কিন্তু আসলে বিশ্বকাপে প্রবেশ করেছে, কিন্তু প্রথম ম্যাচে দে লা ফুয়েন্তে যে ভুলটা করেছে, আমার মনে হয় এটা ভুল, কারণ সে আসলে তাদের কেপ বার্থডেকে আসলে হালকাভাবে নিয়ে নিয়েছিল অবশ্যই, যার কারণে আসলে স্কোয়াডে আমরা লামিন ইয়ামালকে ফিট থাকা সত্ত্বেও দেখি না, কারণ এই ওয়ার্ল্ড কাপে সবচেয়ে বড় রাইজিং সুপারস্টার যদি ধরা হয়, তাকে লামিন ইয়ামাল সবার উপরে থাকবে। লামিন ইয়ামাল থাকেনি, এবং কি তার যে মিডফিল্ড সেটাও আসলে খুব একটা ভালো করেনি, যার কারণে কেপ বার্থের সঙ্গে তাদের গোল শূন্য ড্র। এরপরে কিন্তু আসলে স্পেন ইকুয়েশনের মধ্যে পড়ে গেছে। এই সৌদি আরবের সাথে, সৌদি আরব কিন্তু লাস্ট ওয়ার্ল্ড কাপে আর্জেন্টিনাকে জায়ান্ট কিলার সৌদি আরব, সেখানে আসলে আরো একটা জায়ান্ট তাদের সামনে। তারা যদি এখানে ড্র করে বা যদি জিতে যায় সৌদি আরব ম্যাচটা, সেখানে আসলে স্পেনের জন্য একটা বড় একটা ধাক্কা হবে, এমনকি বিশ্বকাপ থেকে বাদ পড়ার একটা চান্স কিন্তু তাদের থেকে যায়। যদিও কাগজ কলমে তারা বাদ পড়বে না, তবে ওই যে একটা চান্স, সেটা কিন্তু আসলে থেকে যায়। এবার আসলে বড় দলগুলোর বাদ পড়ার চান্স খুব কম, কারণ ওই যে 8টা দল তো সেরা তৃতীয় হয়ে উঠে আসবার একটা সুযোগ পাবে। মানে 48 দলের বিশ্বকাপে এটাই মনে হয় সবচেয়ে বাজে আইন। মানে আমি বাজে বলছি এই সেন্সে যে একটা দল বাদ দুটো ম্যাচ হেরে যাওয়ার পরেও একটা চান্স থেকে যাচ্ছে। ওই চান্সটা আসলে কিভাবে একটু যদি। এটা আসলে ওই যে 12টা গ্রুপ থেকে যখন আপনি দুটো দল করে 12 দুগুণে 24টা দল আসবে, তারপরে তো আপনি রাউন্ড অফ 32 জন্য আরো 8টা দল প্রয়োজন হবে। সেক্ষেত্রে আপনি সেরা 3 যে দলগুলো হবে, অর্থাৎ 8টা দল, সেখান থেকে একটা সুযোগ থাকবে। এই সুযোগটা আসলে আমরা ওই মহাদেশীয় টুর্নামেন্টগুলোর ক্ষেত্রে দেখি, আমাদের সাফে দেখি, আমরা আসিয়ানের টুর্নামেন্টগুলোতে দেখি, এগুলোর ক্ষেত্রে হয়। বিশ্বকাপে আসলে এই সুযোগটা দেওয়া উচিত না। শুরুতে যেমন 48 দল নেওয়াতে ফিফারও অনেকে সমালোচনা করেছিল যে আসলে প্রতিদ্বন্দ্বিতামূলক হবে না, কিন্তু আমরা এখন কিন্তু দেখছি ছোট দলগুলোও এগিয়ে এসে পারফর্ম করছে, আসলে ভালো পারফর্ম করছে। আমি লাস্ট ম্যাচের যদি কথা বলি, যে কুরাসাও এবং কি দুর্দান্ত একটা ম্যাচ হয়েছিল, 15টা সেভ করে কুরাসাওর যে গোলরক্ষক আসলে রুম যিনি রয়েছেন, তিনি কিন্তু আসলে এখন পর্যন্ত বিশ্বকাপ ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ গোল সেভ করার ফুটবলারদের মধ্যে তিনি উঠে এসেছেন। সো যে আমরা যে আসলে শুরু থেকে আসলে যে সমালোচনাটা হয়েছিল, সেটা কিন্তু আসলে যে সমালোচনা যে আসলে ফিফা যে আসলে ভালো সিদ্ধান্ত নেয়, সেগুলো কিন্তু আসলে ছোট দলগুলোকে আসলে বিশ্বমঞ্চে নিয়ে যাওয়ার যে একটা তাদের যে একটা প্রচেষ্টা, সেটা কিন্তু আসলে অন্য দিক থেকে আপনাকে কিন্তু স্বাগত জানাতে হবে। শুধু এত মহান করবার আমার মনে হয় না কোনো কারণ আছে। নেশনগুলো কিন্তু যখন ওয়ার্ল্ড কাপে যাবে, তখন ঠিক আছে, সেটা আপনি দিলেন, আরো বেশি গ্রো হবে। কিন্তু আপনি ফিফা এই কাজটা আসলে করেছে টাকার জন্য, ডলার কামানোর জন্য, এটা ফ্যাক্ট না। টাকার সাথে আপনাকে অন্য একটা দিকও দেখতে হবে, যে ফুটবলটাকে যে তারা গ্লোবালি যে গ্রো করতেছে, সেই বিষয়টা কিন্তু আসলে যে কুরাসাও বা কেপ বার্থে, এটা যদি গ্লোবালি গ্রো করাই একমাত্র কারণ হতো, তাহলে ইরানকে দিনে 2বার ট্রাভেল করতে হতো না। সেটা আসলে অন্য একটা ইস্যু না। আপনি একটা স্ট্যান্ডে থাকবেন, আপনি একটা স্ট্যান্ডে নাই ফিফা। আমরা সারা জীবন আইসিসি কে মানে গালাগাল করতাম এবং ফিফাকে বলতাম ফিফা স্ট্রিক্ট, ফিফা এই জায়গাটায় কখনো কোনো কিছুতে ছাড় দেয় না, কিন্তু এবার শেষ পর্যন্ত এসে গেল ফিফা আসলে স্ট্রিক্ট না। হ্যাঁ, আসলে আমরা নিয়ম ভাই আমরা আসলে কথা বলছিলাম যে স্পেনের যে স্কোয়াডটা নিয়ে, স্পেনের স্কোয়াডে কিন্তু আসলে আপনাকে যদি আমি জিজ্ঞেস করি, স্পেনটাকে ধরা হচ্ছে মধ্যমাঠের যে তাদের যে প্লেয়ারগুলো অন্যতম তারা পারফর্ম করেছে, ক্লাব পারফর্ম করেছে, আপনার কাছে কি মনে হচ্ছে প্রথম ম্যাচে মিডফিল্ড কেন ক্লিক করেনি? ওই যে বললাম, ডি লা ফুয়েন্তে আসলে কি ফরমেশনে কেপ ভার্দের সঙ্গে কিভাবে খেলতে চেয়েছিল সেটা আসলে বোঝা যায়নি।
তবে শেষ পর্যন্ত আজকের ম্যাচটা আসলে পুরোপুরি নির্ভর করছে আমাদের সব খুব বেশি সময় নিয়ে খুব বেশি কথা বলছি না, কিন্তু আমার কাছে জাস্ট একটাই কথা, আজকে ডিলা ফুয়েন্তের আসলে মূল পরীক্ষা তিনি আসলে দলটাকে কিভাবে গুছিয়েছেন আর কিভাবে এটা পারফর্ম করে আর কি। অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। দেখার বিষয় এখন কে জিতবে ম্যাচগুলো।